এই লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্লেন ট্রান্সমিশন গ্রেটিং সম্পর্কে। তো এর আগের দুটো লেকচারে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রনহফার ডিফ্র্যাকশন সম্বন্ধে। এই গ্রেটিংয়ের যে ফেনোমেনা সেটা বুঝতে গেলে কিন্তু আমাদেরকে সেই আগের লেকচারগুলো যেটাতে আমরা ফ্রনহফার ডিফ্র্যাকশন বাই এ সিঙ্গেল স্লিট এবং ফ্রনহফার ডিফ্র্যাকশন বাই এ ডবল স্লিট যেখানে এক্সপ্লেন করেছিলাম, সেই দুটো লেকচার শোনার পরে তারপরে এই লেকচারটা শুনতে হবে। তো a diffraction grating is an arrangement equivalent to a large number of parallel slits of equal widths and separated from one another by equal opaque spaces। তাহলে এটা হচ্ছে গিয়ে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ডেফিনেশন। তাহলে ডিফ্র্যাকশন গ্রেটিং ব্যাপারটা কি? তাহলে ডিফ্র্যাকশন গ্রেটিং হচ্ছে যে অনেকগুলো অর্থাৎ লার্জ নাম্বার অফ প্যারালাল স্লিট, এই স্লিটগুলো প্যারালাল থাকবে। কতগুলো স্লিট থাকবে? লার্জ নাম্বার থাকবে। আমরা শুরু করেছিলাম কিন্তু একটা স্লিট দিয়ে ডিফ্র্যাকশন দেখেছি, ডবল স্লিট অর্থাৎ দুটো স্লিট দিয়ে ডিফ্র্যাকশন দেখেছি। এখন আমরা যেটা বলতে চাইছি যে এখন কিন্তু লার্জ নাম্বার অফ প্যারালাল স্লিটস থাকবে, যে স্লিটগুলোর উইডথ হচ্ছে ইকুয়াল অ্যান্ড সেপারেটেড ফ্রম ওয়ান অ্যানাদার, এবং এই স্লিটগুলো একটা অন্যটার থেকে সেপারেটেড হয়ে থাকবে বাই ইকুয়াল অপেক স্পেসেস, মানে ইকুয়াল অপেক স্পেস দ্বারা এরা সেপারেটেড থাকবে। তার মানে বেসিক্যালি গ্রেটিং হচ্ছে একটা লার্জ নাম্বার অফ প্যারালাল স্লিটের কম্বিনেশন, যেখানে স্লিটগুলোর উইডথগুলো ইকুয়াল থাকবে এবং তারা একে অন্যের থেকে একই স্পেস, একই অপেক স্পেস দিয়ে সেপারেটেড থাকবে। অপেক মানে আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম, অপেক মানে যেটার থ্রু দিয়ে লাইট পাস করতে পারে না সেটাকে আমরা অপেক বলি, আর যেটার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারবে সেটাকে আমরা ট্রান্সপারেন্ট বলি। তো এই গ্রেটিং তাহলে তৈরি কী করে করা হয়? ইট ইজ মেড বাই রুলিং এ লার্জ নাম্বার অফ ফাইন ইকুইডিস্ট্যান্ট অ্যান্ড প্যারালাল লাইন্স অন অ্যান অপটিক্যালি প্লেন গ্লাস প্লেট। তাহলে প্রথমে আমাদের কি প্রয়োজন? একটা অপটিক্যালি প্লেন, প্লেন শুধু না, অপটিক্যালি প্লেন মানে আলোর সাপেক্ষে প্লেন, এরকম ধরনের একটা গ্লাস প্লেট দরকার, আর একটা ডায়মন্ড পয়েন্ট দরকার। ডায়মন্ড পয়েন্ট বেসিক্যালি এই গ্লাস কাটতে গেলে বা গ্লাসের উপরে কোনো রুলিং, আমরা যদি কোনো লাইন টানতে চাই বা সামথিং কিছু যদি করতে চাই, তখন ডায়মন্ড পয়েন্ট ব্যবহার করা হয়। তো এই ডায়মন্ড পয়েন্ট দিয়ে কী করা হয়? যে গ্লাস প্লেটটার কথা আমরা বললাম, সেই গ্লাস প্লেটটার উপরে একই দূরত্বে অনেকগুলো মানে লার্জ নাম্বার অফ প্যারালাল লাইন ড্র করা হয়। এবার যখনই ওই ডায়মন্ড পয়েন্ট দিয়ে এই প্যারালাল লাইনগুলোকে ড্র করা হবে, তখন কি হবে? দ্য রুলিং স্ক্যাটার দ্য লাইট অ্যান্ড আর এফেক্টিভলি অপেক, মানে এই রুলিংগুলো কী হবে না, অপেক স্পেস হিসেবে ব্যবহৃত হবে। অ্যান্ড দ্য আনরুলড পার্টস ট্রান্সমিট লাইট, যে পার্টটা আনরুলড অবস্থায় থাকবে অর্থাৎ আমরা কোনো রুলিং করব না, সেইটা কিন্তু লাইটটাকে ট্রান্সমিট করবে এবং এফেক্টিভলি স্লিট হিসাবে অ্যাক্ট করবে। তাহলে রুলড পার্টটা অপেক থাকবে এবং যেটা রুলড পার্ট নয় সেটা লাইট পাস করবে এবং স্লিটের মতন ব্যবহার করবে। তাহলে এরকমভাবে একটা ডিফ্র্যাকশন গ্রেটিং তৈরি করা হয়। এইবারে আমরা ছবিটা দেখে নিই যে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ছবিটা কীরকম হয়। তোমরা এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো যে এখানে আমরা যেটা দেখিয়েছি যে এ বি, এই যে এই জায়গাটা যেটা আছে, এ বি হচ্ছে একটা ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ছবি। তো দেখো এই এ বি ছবিটা আমরা বেসিক্যালি একটা ক্রস সেকশনের জন্য দেখিয়েছি। এটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের একটা ক্রস সেকশন অনলি। ক্রস সেকশন ইন দ্য সেন্স তুমি দেখো যে এবি যেটা গ্রেটিংয়ের ক্রস সেকশন, এখানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা আছে। এই ছিদ্রগুলো কোন কোন জায়গায় আছে? যেমন ধরো এরকম জায়গায় একটা ছিদ্র আছে, লাইট পাস করছে, তার নিচে এখানে রয়েছে, তার নিচে এখানে রয়েছে, মানে S1 S2 S3 এগুলোকে আমরা বলছি যে স্লিট। এবং তোমরা এটাও লক্ষ্য করো যে স্লিটগুলোর কথা আমরা বলছি, সেই স্লিটগুলো একই দূরত্বে আছে, অর্থাৎ S1 থেকে S2 দূরত্ব, S2 থেকে S3 দূরত্ব, এই দূরত্বগুলো কিন্তু একই। এই মানে ইকুই ডিস্ট্যান্স ব্যাপারটা কিন্তু গ্রেটিংয়ের ক্ষেত্রে মেনটেন করতে হবে।
এবার তোমরা এটাও লক্ষ্য করো যে এই যে স্লিটের যে উইডথগুলো কিন্তু সবার একই, অর্থাৎ S1 স্লিটের যা উইডথ, S2 যা উইডথ, S3 যা উইডথ, S4 যা উইডথ, সবার উইডথগুলো একই হবে এবং তারা একই দূরত্বে সেপারেটেড থাকবে। তাহলে এটা হচ্ছে যে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের একটা ক্রস সেকশনের ছবি। তোমরা আরও লক্ষ্য করো যে বাঁ দিক থেকে লাইট এসে পড়ছে, এসে পড়ে সেই যে স্লিট যেগুলো আছে এই স্লিটগুলো দিয়ে লাইটটা কিন্তু পাস করছে। পাস করার সময় কি হচ্ছে, যেহেতু এই স্লিটের যেটা উইডথ এটা আমরা সবসময় চেষ্টা করি যে অফ দি অর্ডার অফ ওয়েভলেংথ রাখার জন্য, তার জন্য কি হবে, ডিফ্র্যাকশন হবে। ডিফ্র্যাকশন হলে লাইটটা বেন্ডিং অফ লাইট হবে। এটা মানে ডাইরেক্ট না গিয়ে দেখো যে লাইটটা একটা বেন্ডিং হয়েছে। বেন্ডিং হওয়ার পরে তারা একটা কনভেক্স লেন্সের ওপরে পড়েছে। এই কনভেক্স লেন্সের ফোকাল প্লেনে একটা স্ক্রিন রাখা থাকে, যে স্ক্রিনে আমরা যে ফ্রিঞ্জ প্যাটার্ন যেটা তৈরি হবে সেই ফ্রিঞ্জ প্যাটার্নটা আমরা লক্ষ্য করব। এবং এই যে স্লিট উইডথ যেটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা স্লিট উইডথ হচ্ছে স্মল ই, আর এই যে দুটো স্লিটের মধ্যে যে সেপারেশন যেটা আছে এটা হচ্ছে ডি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা যখন ডবল স্লিট ডিফ্র্যাকশন যখন পড়েছিলাম আর কি, ফ্রনহফার ডিফ্র্যাকশন বাই ডবল স্লিট, তখন আমরা একটা ডিস্টেন্স ডিফাইন করেছিলাম যে যেটা হচ্ছে যে ডিস্টেন্সটা হচ্ছে এরকম যে ধরো আমরা S1 S2 আমরা ধরে নিচ্ছি যে এখন এটা হচ্ছে একটা ডাবল স্লিট আছে, S3টাকে আমরা কনসিডার করছি না বা তার পরবর্তী স্লিটগুলো কনসিডার করছি না, শুধু S1 এবং S2 এইটা তোমরা দেখো। তাহলে S1 এবং S2 এদের মধ্যেকার যে সেপারেশন যেটা আছে, অর্থাৎ এই যে ব্ল্যাক পোর্শন যেটা মানে এদের যে সেপারেশনটা, এই সেপারেশনটা আমরা বলেছি যে স্মল ডি, আর স্লিটের উইডথ বলেছি ই। এখন স্লিটের উইডথ যদি ই হয় তাহলে ধরো এই যে পার্টিকুলার পয়েন্ট থেকে যে ডি এর যে দূরত্বটা সেটা হবে E/2, কারণ পুরো স্লিটটার দূরত্ব হচ্ছে ই। এবার এরকম মাঝামাঝি জায়গায় আমরা যদি একটা পয়েন্ট কনসিডার করি তাহলে কি হবে, যে তার যে দূরত্ব যেটা হবে এই সেপারেটরটা থেকে সেটা হবে E/2 হবে। এবং নিচের ক্ষেত্রেও তাই, দেখো যে এইখানে মাঝামাঝি জায়গায় আমরা যদি একটা পয়েন্ট কনসিডার যদি করি, তো এখন পুরো স্লিটটার যেটা উইডথ সেটা হচ্ছে ই, তাহলে মাঝামাঝি জায়গায় হবে E/2। তাহলে এই যে লাইন যেটা ড্র করলাম আর এই লাইন যেটা ড্র করলাম এদের মধ্যেকার যে দূরত্ব যেটা হবে সেটা নিশ্চয়ই কত হবে, যে ডি প্লাস E/2 প্লাস E/2 মানে ডি প্লাস ই। এই হচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য এখানে আমরা দুটো করে এটাকে আমরা অনেক সময় S1 S2কে আমরা বলে থাকি যে কোরেসপন্ডিং পয়েন্ট। S1 S2কে আমরা অনেক সময় কোরেসপন্ডিং পয়েন্ট আমরা বলে থাকি। তো এবার তোমাদেরকে একটু ডিটেলসটা বোঝাই যে ই স্লিট উইডথ আমরা আগেই বলেছি, আর ডি হচ্ছে কি না দুটো স্লিটের মধ্যবর্তী দূরত্ব, এবং এটা হচ্ছে অবশ্যই অপেক স্পেস মানে সেখানে দিয়ে লাইট পাস করতে পারবে না। তাহলে কি হচ্ছে যে এই যে E+D যে আমরা ডিস্টেন্সটা ছবিতে তোমাদেরকে দেখালাম, এই E+D ডিস্টেন্সটা গ্রেটিংয়ের ক্ষেত্রে একটা স্পেশাল নাম আছে। সেই নামটা আমরা যেটা বলি এই গ্রেটিংয়ের ক্ষেত্রে একে বলা হয় গ্রেটিং এলিমেন্ট। এটা অনেক সময় প্রশ্ন আসে যে গ্রেটিং এলিমেন্ট বলতে কি বোঝায়, তাহলে ছবি দিয়ে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হবে যে গ্রেটিং এলিমেন্ট কাকে বলে। আর দ্য পয়েন্টস ইন টু কনজিকিউটিভ স্লিটস সেপারেটেড বাই দ্য ডিস্টেন্স E+D আর কল্ড কোরেসপন্ডিং পয়েন্টস। অর্থাৎ এখানে ছবিতে যে S1 S2 যে দুটো পয়েন্টের কথা বললাম যারা E+D দূরত্বে সেপারেটেড হয়ে আছে, এই দুটো পার্টিকুলার পয়েন্টকে আমরা কোরেসপন্ডিং পয়েন্টস বলে থাকি। এইবার আমরা ধরে নিচ্ছি যে লেট এ প্যারালাল বিম অফ লাইট, একটা প্যারালাল বিম অফ মনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেংথ ল্যামডা। মনোক্রোমাটিক লাইট মানে একটা সিঙ্গেল ওয়েভলেংথের লাইট, যেটাকে আমরা ল্যামডা বলছি, সেটা এই গ্রেটিংয়ের উপরে ইনসিডেন্ট হচ্ছে। প্যারালাল বিম, কিন্তু যে বিমটা ইনসিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে প্যারালাল বিম। আর কেমনভাবে ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্ট নর্মালি, মানে গ্রেটিংটার উপরে যে লাইটটা যখন পড়বে সেটা কিন্তু নর্মালি পড়বে। এখন বাই হাইজেন্স প্রিন্সিপাল অল দ্য পয়েন্টস ইন ইচ স্লিট সেন্ড আউট সেকেন্ডারি ওয়েভলেটস ইন অল ডাইরেকশন। এটা আমরা ডিফ্লেকশনের প্রত্যেকটা ফিনোমেনাতে এই কথাটা আমরা বলেছি যে এই যে স্লিট যেগুলো আছে এই স্লিট তো অনেক ছোটো ছোটো পয়েন্ট মিলে তৈরি। তো যেহেতু এই স্লিটের মধ্য দিয়ে ওয়েভটা পাস করছে, তাহলে
কি হচ্ছে যে প্রত্যেক স্লিটের মধ্যবর্তী প্রত্যেকটা পয়েন্ট চারিদিকে সেকেন্ডারি ওয়েভলেটসকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। এইবারে বাই দ্য থিওরি অফ ফ্রনহপার ডিফ্র্যাকশন অ্যাট এ সিঙ্গেল স্লিট, দ্য ওয়েভলেটস ফ্রম অল পয়েন্টস ইন এ স্লিট diffracted in a direction theta are equivalent to a single wave of amplitude a sin alpha by alpha starting from the middle point of the slit where alpha is equal to pi e sin theta by lambda। দেখো এই জিনিসটা কিন্তু আমরা যখন ফ্রনহপার ডিফ্র্যাকশন ফর এ সিঙ্গেল স্লিট পড়েছিলাম তখন সেটা এস্টাবলিশ করেছিলাম, এবং একই রেজাল্ট যে লাইনটা আমরা এখানে ব্যবহার করছি এই রেজাল্টটা আমরা কিন্তু ফ্রনহপার ডিফ্র্যাকশন অফ ডবল স্লিট সেখানেও কিন্তু এই রেজাল্টটাকে আমরা কাজে লাগিয়েছি। যে যখন এই সেকেন্ডারি ওয়েভলেটসগুলো ছড়িয়ে পড়বে তখন বেসিক্যালি এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে তারা একটা মানে এন নাম্বার অফ সিম্পল হারমোনিক মোশনের মতন কাজ করবে। তাদের যে মিলিত প্রভাব যেটা, সেই মিলিত প্রভাবকে আমরা ভাবতে পারি যে এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়েভ যার অ্যাম্পলিটিউড হচ্ছে এ সাইন আলফা বাই আলফা, এবং এই আলফার মান যেটা হচ্ছে সেটা হচ্ছে পাই ই সাইন থিটা বাই ল্যামডা, যেটা আমরা যখন ফ্রনহপার ডিফ্র্যাকশন পরে সিঙ্গেল স্লিট পড়েছিলাম সেখানে আমরা এস্টাবলিশ করেছিলাম। শুধু তাই নয়, ডবল স্লিটের ক্ষেত্রে এই রেজাল্টটাকে আমরা ব্যবহার করেছিলাম এবং গ্রেটিংয়েও এটা ব্যবহার করব। দাস ইফ এন বি দ্য টোটাল নাম্বার অফ স্লিটস ইন দ্য গ্রেটিং, তাহলে যে গ্রেটিংটার কথা আমরা বলছি আমরা ধরে নিচ্ছি যে সেখানে ক্যাপিটাল এন সংখ্যক স্লিট আছে। দ্য ডিফ্র্যাক্টেড রেজ ফ্রম অল দ্য স্লিটস আর ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল এন প্যারালাল রেজ। তাহলে যখন এই গ্রেটিংটার উপরে লাইট বিমটা এসে পড়লো তাহলে প্রত্যেকটা স্লিট থেকে লাইটটা বেরিয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে গিয়ে ডিফ্র্যাকশন তৈরি করবে। এবারে যেটা হলো যে এই যে লাইটগুলো যখন ওই মানে স্লিটগুলো থেকে যখন বেরোচ্ছে আর কি, তখন আমরা এইভাবে ভাবতে পারি যে এন সংখ্যক প্যারালাল রে বেরিয়ে যাচ্ছে। তোমরা ছবিটা আবার লক্ষ্য করো, এই যে দেখো এই যে স্লিট থেকে যখন রে অফ লাইটগুলো বেরোচ্ছে, যেটা বেরিয়ে যাচ্ছে বেসিক্যালি একটাই ইনসিডেন্ট হচ্ছে, এইগুলো হচ্ছে ইনসিডেন্ট রে, এখান থেকে ইনসিডেন্ট রে, আর এখান থেকে লাইট বিমগুলো বেরিয়ে যাচ্ছে। তো যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো দেখো যে মোটামুটি প্যারালাল রে হিসেবে বেরোচ্ছে, এবং স্লিটের সাপেক্ষে তাদের যে অ্যাঙ্গেল যেটা, সেই অ্যাঙ্গেলটা দেখো আমরা এখানে ছবিতে দেখিয়েছি যে এই ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল যেটা, এটাকে আমরা থিটা বলছি, যে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন থিটা। এবং সবকটা লাইট বিমই কিন্তু আমরা যদি একটা নর্মাল যদি টানি আর কি, মানে ইনসিডেন্ট বিম যেটা আছে, ইনসিডেন্ট বিমের সাপেক্ষে থিটা অ্যাঙ্গেল করে এই স্লিট থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে যদি S1কে বি পারপেন্ডিকুলার টু S2কে, আমরা S1কে এবং S2কে এই দুটো ছবিতে আমরা দেখাচ্ছি, তারপর আমরা এই ব্যাপারটা ব্যাখ্যা করছি। ছবিতে তোমরা একটু লক্ষ্য করো যে S1কে মানে কোনটা, এই যে S1 থেকে আমরা কে এর ওপরে একটা লম্ব টেনেছি, সেটা হচ্ছে S1কে লম্ব টানলাম। এইবারে S1 S2কে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই যে পার্টিকুলার এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এইবারে দুটো লাইট বিমের কথা তোমরা ভাবো, একটা হচ্ছে এই রে অফ লাইটটা আর আরেকটা হচ্ছে এই রে অফ লাইটটা। এখন দেখো এই যে S1কে যে লম্বটা আমরা টানলাম, মানে এই লম্বর পরের থেকে, এই জায়গার পরের থেকে, মানে দুটো রে অফ লাইটটা একই পথ ট্রাভেল করছে, মোটামুটি একই পথ ট্রাভেল করছে। তাহলে তাদের মধ্যেকার পাথ ডিফারেন্সটা কতটা, তাদের মধ্যেকার পাথ ডিফারেন্স হচ্ছে যে শুধুমাত্র S2কেটা হচ্ছে পাথ ডিফারেন্স। এই ব্যাপারটা আমরা বারবারই করে আসছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে S2কে হচ্ছে পাথ ডিফারেন্স, যেটা আমরা ক্যালকুলেট করব। কিভাবে পাবো, যে S1 S2কে এই ত্রিভুজটা থেকে S2কে এর মানটা বের করব। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং S1 S2 এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে E+D, এবং S2 S1কে এই যে পার্টিকুলার অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটার মান কত, এটা ফ্রম দ্য জিওমেট্রি আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটার মান হবে থিটা। তাহলে আমরা খুব সহজেই যেটা বলতে পারি যে S2কে এটা সমান হবে S1 S2 সাইন থিটা বা E+D সাইন থিটা। এটা আমরা পেয়ে গেলাম পাথ ডিফারেন্সটা। এবার পাথ ডিফারেন্স আমরা যদি পাই তাহলে অবশ্যই আমরা ফর্মুলা থেকে ফেজ ডিফারেন্স পাবো। ফেজ ডিফারেন্স মানে হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, যেটাকে আমরা 2β আমরা ধরে নিচ্ছি যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2β। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউড ইন দ্য ডাইরেকশন থিটা হবে কত হবে, সেই ফর্মুলাটা তোমরা আবার মনে করার চেষ্টা করো, যেটা আমরা
ফ্রনহফার ডিফ্র্যাকশন ফর এ সিঙ্গেল স্লিট পড়েছিলাম। তাহলে সেই ফর্মুলাটার কী ছিল? সেই ফর্মুলাটা ছিল যে ক্যাপিটাল আর সমান হবে এ সাইন এন ডি বাই টু ডিভাইডেড বাই সাইন ডি বাই টু, যেখানে স্মল এ সমান হচ্ছে অ্যাম্পলিটিউডের মান এবং এই স্মল ডি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। এখন স্মল এ সমান কত? না স্মল এ সমান হচ্ছে এ সাইন আলফা বাই আলফা, যেটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এবং ডি কত? না ডি হচ্ছে 2 বিটা, যেটা আমরা ধরেছি ফেজ ডিফারেন্স, এবং স্মল এন কত? এখানে স্মল এন মান হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে এই হচ্ছে ফর্মুলার এক্সপ্লানেশন। তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এবার। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা যেটা দেখালাম যে ক্যাপিটাল আর সমান যেটা হবে সেটা হচ্ছে এ সাইন আলফা বাই আলফা সাইন ক্যাপিটাল এন বিটা ডিভাইডেড বাই সাইন বিটা। তাহলে আমরা রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ইন দ্য ডাইরেকশন অফ থিটা বের করে ফেললাম। অ্যাম্পলিটিউড বের করলেই আমরা কিন্তু ইন্টেন্সিটি পাই। ইন্টেন্সিটি আমরা জানি যে ইন্টেন্সিটির সমান কত? না ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা ইন্টেন্সিটির মানটা আর স্কোয়ার থেকে পেলাম, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার তোমরা লক্ষ্য করো যে এখানে দুটো টার্ম রয়েছে। একটা টার্ম হচ্ছে এই টার্মটা, যেটা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এই টার্মটা বেসিক্যালি কি দেবে? না এটা হচ্ছে যে ডিফ্র্যাকশন প্যাটার্ন ডিউ টু এ সিঙ্গেল স্লিট আসে। তোমরা ভালো করে খেয়াল করো যে এই যে এতক্ষণ অবধি আমরা যে ডেরিভেশন যেটা করছি, এটা অনেকটা যখন আমরা আগের লেকচারে ডবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন যেটা পড়েছিলাম সেটার সঙ্গে কিন্তু অনেকটা মিল রয়েছে। এবার দেখো পরের যে সেকেন্ড যে টার্ম যেটা আছে, যেটা হচ্ছে সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। তাহলে এই যে টার্ম যেটা আছে এটা বেসিক্যালি কিন্তু এটা একটা ইন্টারফারেন্স ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা আসে কিসের জন্য? না ইন্টারফারেন্সের জন্য। তাহলে এটা অ্যারাইজ করছে ইন্টারফারেন্স প্যাটার্ন ডিউ টু ক্যাপিটাল এন স্লিটস। তাহলে বেসিক্যালি এই যে ডিস্ট্রিবিউশন মানে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে আর কি, সেটা কিন্তু দুটো ফ্যাক্টরের জন্য হচ্ছে, ফার্স্ট ফ্যাক্টর অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টর। এইবারে আমরা যেটা করব যে আমরা এই সেকেন্ড ফ্যাক্টরটাকে আগে কনসিডার করছি, মানে বেসিক্যালি যেটা ইন্টারফারেন্সের জন্য যে ঘটনাটা ঘটছে। এখন লক্ষ্য রাখো টার্মটা কত আছে? না সাইন স্কোয়ার ক্যাপিটাল এন বিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বিটা। তো এখন আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ম্যাক্সিমা কখন তৈরি হবে, এই ফ্যাক্টরটার জন্য কখন আমরা ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ ইন্টারফারেন্সের দরুন আমরা কখন ম্যাক্সিমা পাবো। এখন দেখো এই যে ডিনোমিনেটরটা লক্ষ্য করো, ডিনোমিনেটরে কত আছে? সাইন স্কোয়ার বিটা। এখন এই যে টার্ম যেটা আছে এই টার্মটাকে ম্যাক্সিমাম করতে গেলে আমাকে এই ডিনোমিনেটরটাকে জিরোর কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? তাহলে এই পুরো যে মানটা, এই ফ্যাক্টরটার যে মানটা, এটা একটা হিউজ হয়ে যাবে। কারণ কি ডিনোমিনেটর জিরো হলে কি হয়? যে তার ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সাইন বিটা ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ স্মল বিটা ইজ ইকুয়াল টু এন পাই। এন পাইয়ের জন্যই সাইন বিটা সমান জিরো হয়, যেখানে এনের মানটা হচ্ছে 0, 1, 2, 3 এরকম। কিন্তু যদি সাইন বিটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখা যাবে যে সাইন ক্যাপিটাল এন বিটা এটাও কিন্তু জিরো হয়ে যায়। সেক্ষেত্রে কি হবে? যে সাইন ক্যাপিটাল এন বিটা বাই সাইন বিটা সমান 0/0 হয়ে যাবে এবং এটা ইনডিটারমিনেট হয়ে যাবে। তো এই কারণে এই যে সাইন বিটা সমান 0 হলে বা স্মল বিটার মানটা এন পাই যদি হয়, এন পাই হলে এই পুরো ফ্যাক্টরটার মানটা এক্স্যাক্টলি কত হবে সেইটা খোঁজার জন্য আমরা একটা বিশেষ মেথড ইউজ করব, সেটা হচ্ছে লিমিট। তোমরা হায়ার সেকেন্ডারিতে করেছো, তো আমরা যেটা করব দেখো এখানে লক্ষ্য করো, যেখানে আমরা যেটা লিখেছি যে বিটা টেন্ডস টু প্লাস মাইনাস এন পাই। এইবারে পার্টিকুলার এই বিটা টেন্ডস টু প্লাস মাইনাস এন পাইয়ের জন্য এই ফ্যাক্টরের মানটা আমরা বের করব। তখন আমরা কি করি? যদি বিটা এন পাই ভ্যালুর জন্য যদি নিউমারেটর ডিনোমিনেটর দুটোই যদি জিরো হয়ে যায় তখন আমরা ওপর নিচে ডিফারেন্সিয়েট করে দিই, এটা তোমরা জানো। তাহলে পরের স্টেপে আমরা যেটা কি করেছি যে ওপর নিচে আমরা এখানে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। ডিফারেন্সিয়েট করে আমরা দেখো যে বিটার জায়গায় আমরা এন পাই বসালাম। এখন তোমরা জানো যে কস অফ সামথিং ইন্টু পাই মানে কস অফ এন পাই হোক যাই হোক না কেন, তার যে মান যেটা হবে সেটা আইদার +1 হবে অথবা -1 হবে। অর্থাৎ নিউমারেটরই বলো বা ডিফারেন্সিয়েটরই বলো, এই লাস্ট স্টেপটা খেয়াল করো। এই স্টেপটাতে যেটা হয়েছে যে পাইয়ের আগে আমরা যাই লিখি না কেন তার যে ভ্যালু যেটা হবে মানে সেটা নিউমারেটর বা ডিনোমিনেটর +1 বা -1 হবে। তাহলে আলটিমেটলি আমরা যে রেজাল্ট যেটা পাচ্ছি যে এই ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস এন, ক্যাপিটাল এন।
তাহলে এই ফ্যাক্টরটার মান যদি ক্যাপিটাল এন যদি হয়, তাহলে আই এর মান কত হবে? আই ছিল কত? এই যে সাইন এন বিটা বাই সাইন বিটার স্কোয়ার ছিল। তার মানে তার মান যদি প্লাস মাইনাস এন যদি হয়, তাহলে ক্যাপিটাল আই এর মানটা কত হবে? যে এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এন স্কোয়ার। তাহলে এই হচ্ছে ইন্টেন্সিটির মান, এবং তোমরা লক্ষ্য করো যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এন স্কোয়ার। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? আমরা ইন্টেন্সিটির এক্সপ্রেশন বার করলাম। কিসের জন্য? না, যখন ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। এবং কোন ফ্যাক্টরটাকে ব্যবহার করে আমরা এই মানটা বের করলাম? আমরা যেটা ইন্টারফারেন্স ফ্যাক্টর যেটা আছে, অর্থাৎ সাইন স্কোয়ার ক্যাপিটাল এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, সেই ফ্যাক্টরটাকে ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির মান বের করেছি এবং তার একটা কন্ডিশনও বের করেছি। কন্ডিশনটা কী ছিল? না, কন্ডিশন হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই। এখন বিটা সমান কত? বিটা সমান তো আমরা এই প্রথমেই তো ডিফাইন করেছি, এই যে ফেজ ডিফারেন্সটা 2 বিটা বলেছিলাম। বিটার মানটা আমরা আগেই ডিফাইন করেছি লেকচারের শুরুতে। বিটার মানটা আমরা বসালাম যে পাই বাই ল্যামডা ই প্লাস ডি সাইন থ্রি, এটা হচ্ছে বিটার মান। তাহলে দ্যাট শুড বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই। সুতরাং এখান থেকে আমরা একটা কন্ডিশন পেলাম। এই হচ্ছে গিয়ে সেই কন্ডিশনটা, যে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ল্যামডা। তাহলে এটা হচ্ছে কিসের কন্ডিশন? এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন। দেখো, ম্যাক্সিমাটার আগে আমরা একটা বিশেষ শব্দবন্ধ ব্যবহার করছি, যে প্রিন্সিপাল ম্যাক্সিমা। তার কারণটা হচ্ছে যে এই যে ম্যাক্সিমা যেটা পাই, এই ম্যাক্সিমাটা খুব ব্রাইট অর্ডারের হয়। এটা ছাড়াও আরও অন্যভাবে ম্যাক্সিমা পাওয়া যেতে পারে, সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। বাট এই টার্মটার মানে ওয়ার্ডটার দিকে তোমরা ফোকাস করো, যে প্রিন্সিপাল ম্যাক্সিমা আমরা নাম দিয়েছি। কারণটা হচ্ছে কি না, এই ম্যাক্সিমাগুলো খুব ব্রাইট হয়। এবং এই প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন হচ্ছে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ল্যামডা, ইন্টেন্সিটি দ্যাট উইল বি প্রপোর্শনাল টু ক্যাপিটাল এন স্কোয়ার। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে যে এন ল্যামডা লেখা রয়েছে, এনের মান কত হতে পারে? 0, 1, 2 এরকম হতে পারে। যদি স্মল এন সমান 0 হয়, তখন কি হবে? যে আমরা 0 অর্ডারের ম্যাক্সিমাম পাবো। এবং ফর প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এই সমস্ত ভ্যালুগুলোর জন্য আমরা কি পাবো? যে ফার্স্ট অর্ডারের পাবো, সেকেন্ড অর্ডারের পাবো, থার্ড অর্ডারের ম্যাক্সিমা পাবো। এখানে এই যে প্লাস মাইনাস সাইন যেটা আছে, দ্য প্লাস মাইনাস সাইন, এটার মিনিংটা হচ্ছে এরকম, যে ধরো যে প্লাস মাইনাস 1 বলছে। প্লাস মাইনাস 1 মানে যেখানে 0 অর্ডারের ম্যাক্সিমা যেখানে তৈরি হয়েছে, সেই 0 অর্ডারের ম্যাক্সিমার ডান দিকেও একটা ম্যাক্সিমা পাবো, বাঁ দিকেও একটা ম্যাক্সিমা পাবো, এবং এই দুজনকে আমরা বলছি যে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা। এটা হচ্ছে প্লাস মাইনাস সাইনের সিগনিফিক্যান্স। একইভাবে প্লাস মাইনাস 2 মানে এই যে তারপরে কি হবে? প্লাস মাইনাস 2 এর জন্য সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা তৈরি হবে। প্লাস মাইনাস 2 মানে এই যে সেকেন্ড অর্ডারের ম্যাক্সিমাটা, 0 অর্ডারের ম্যাক্সিমার একটা ম্যাক্সিমা ডান দিকে থাকবে আর একটা বাঁ দিকে থাকবে। এই হচ্ছে প্লাস মাইনাসের সিগনিফিক্যান্স। তাহলে প্লাস মাইনাস 1 এর জন্য আমরা পাবো যে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা, প্লাস মাইনাস 2 এর জন্য পাবো সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, প্লাস মাইনাস 3 এর জন্য পাবো সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা। একদম সেন্টারে যেটা n সমান 0, সেইটা যেটা হবে সেটা হচ্ছে 0 অর্ডার ম্যাক্সিমা হবে। এইবার দ্য পজিশনস অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা গিভেন বাই ইকুয়েশন 2 আর দ্য সেম অ্যাজ গিভেন ইন এ 2 স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন। তাহলে এই যে দেখো, এই যে কন্ডিশনটা আমরা এখানে লিখলাম, যে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ল্যামডা, এই কন্ডিশনটা যেটা আমরা 2 স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্নে ম্যাক্সিমার যে কন্ডিশন যেটা পেয়েছিলাম, সেটার সঙ্গে কিন্তু একই। সুতরাং আমরা যেটা কনক্লুশন যেটা দিচ্ছি, যে দাস ইন এ ডিফ্র্যাকশন গ্রেটিং দ্য পজিশনস অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা ডু নট আল্টার হোয়েদার দ্য নাম্বার অফ স্লিটস ইজ 2 অর n গ্রেটার দেন 2। মানে নাম্বার অফ স্লিটের সংখ্যা 2ই হোক বা 2-এর বেশি হোক, প্রিন্সিপাল ম্যাক্সিমার যে অর্ডার যেগুলো, সেগুলো চেঞ্জ হবে না। একই কন্ডিশন দুই জায়গাতেই কিন্তু স্যাটিসফাইড হয়, প্রোভাইডেড দ্য গ্রেটিং এলিমেন্ট ইজ দ্য সেম। মানে ডি প্লাস ই এর মানটা কিন্তু দুই জায়গাতেই সমান হতে হবে। এইবার আমরা চলে আসছি, এবং এই মিনিমার কন্ডিশনটা কিন্তু আমরা ওই ইন্টারফারেন্স ফ্যাক্টরটা থেকেই বলছি। অর্থাৎ দেখো, সেকেন্ড ফ্যাক্টরটা কী ছিল? যে সাইন স্কোয়ার ক্যাপিটাল এন বিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বিটা। এখন এই ফ্যাক্টরটা 0 কখন হবে? যদি নিউমারেটর 0 হয়, মানে সাইন ক্যাপিটাল এন বিটা সমান যদি 0 যদি হয়, বাট কন্ডিশন কি? যে ডিনোমিনেটর যেটা আছে সাইন বিটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে। কেননা কারণ কি, সাইন বিটা যদি 0 যদি হয়ে যায়, তাহলে তো সে তো আবার ইনডিটারমিনেট হয়ে যাবে। তাহলে ডিনোমিনেটরটা
ডেনোমিনেটরটা জিরো হওয়া যাবে না, কিন্তু নিউমারেটর সাইন এন বিটা সমান জিরো হবে। সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে সাইন এন বিটা ডিভাইডেড বাই সাইন বিটা সমান জিরো হবে, এবং এইটা সমান যদি জিরো হয় তখন আমরা কি বলবো যে আই সমান জিরো। তাহলে তাহলে কন্ডিশন কি, যে সাইন এন বিটা সমান জিরো, এই হচ্ছে মিনিমার কন্ডিশন। এখন দেখো সাইন এন বিটা জিরো মানে কি, যে এন বিটা সমান যদি প্লাস মাইনাস এম যদি হয় তখনই কিন্তু মিনিমা পাওয়া যাবে। এখন বিটার মান কি, বিটার মানটা হচ্ছে এইটা, দেখো এই পরের স্টেপে আমরা বিটার মান বসালাম, দ্যাট শুড বি প্লাস মাইনাস এম পাই। তাহলে ক্যাপিটাল এন ইন্টু ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম পাই। এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না মিনিমা পাওয়ার কন্ডিশন। এবং আমরা এটা কোন কন্ডিশনটা থেকে আমরা এস্টাবলিশ করলাম, মানে ইন্টারফারেন্স ফ্যাক্টর যেটা আছে তার সাপেক্ষে এই হচ্ছে কন্ডিশন যেখানে আমরা মিনিমা পাচ্ছি। এইবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, তোমরা এই এক্সপ্রেশনটার দিকে ভালো করে লক্ষ্য করো, যে ক্যাপিটাল এন বিটা সমান হচ্ছে প্লাস মাইনাস এম পাই, যেখানে এম এর ভ্যালু কি হতে পারে, এম এর ভ্যালুটা ইন্টিগ্রাল ভ্যালু হবে। কিন্তু ইন্টিগ্রাল ভ্যালু হলো সব ভ্যালুগুলো এম নিতে পারবে না। কেন নিতে পারবে না, এখানে আমি যেটা বলছি যে ক্যাপিটাল এম এর মানটা জিরো, ক্যাপিটাল এন, 2n এবং স্মল এন এই ধরনের ভ্যালুগুলো হবে না। কেন হবে না, তোমরা লক্ষ্য করো, এই ইকুয়েশনটা তোমরা লক্ষ্য করো, দেখো যে স্মল এম সমান যদি ডান দিকে মানে রাইট হ্যান্ড সাইডে স্মল এম এর মান যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, এন বিটা সমান জিরো অথবা বিটা সমান জিরো। কিন্তু বিটা সমান যদি জিরো হয় তাহলে তো সাইন বিটাও জিরো হয়ে যাবে। এখন সাইন বিটা যদি জিরো হয়ে যায় তাহলে যে ইন্টারফারেন্স ফ্যাক্টরটা যেটা ছিল সেখানে ডিনোমিনেটরটা জিরো হয়ে যাবে। কিন্তু ওপরটাও তো আমরা জিরো বলেছি, যে সাইন ক্যাপিটাল এন বিটা সমান জিরো, তার মানে কি জিরো বাই জিরো হয়ে যাচ্ছে, ইনডিটারমিনেট হয়ে যাচ্ছে। এটা যে শুধু এম সমান জিরোর জন্য হবে তা নয়। তুমি দেখো যে এটা যদি ক্যাপিটাল এন যদি হয় এম এর মানটা, তাহলে কি হচ্ছে যে এন বিটা সমান এন পাই, তার মানে বিটা সমান পাই। তাহলে বিটা সমান পাই হলে সাইন পাই আবার জিরো হয়ে যাবে, অর্থাৎ সাইন বিটা সমান আবার জিরো হয়ে যাবে। কিন্তু সাইন বিটাকে জিরো হওয়া যাবে না, কারণ সেটা তো ডিনোমিনেটরে আছে, সেটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, আদারওয়াইজ পুরো ফ্যাক্টরটা ইনডিটারমিনেট হয়ে যাবে। কাজেই আমরা যেটা কনক্লুশন যেটা বলছি, যে এম এর মানটা জিরো, ক্যাপিটাল এন, 2n এইভাবে স্মল এন ইন্টু এন পর্যন্ত হবে না, আদার ভ্যালুগুলো কিন্তু হতে পারে। আশা করি এই ব্যাপারটা তোমাদের বোঝা গেল। এখন দেখো যে এই যে স্মল এম ইজ ইকুয়াল টু জিরো যেটা বললাম, এই স্মল এম ইজ ইকুয়াল টু জিরোর জন্য আমরা তো একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা পেয়েছি, স্মল এম ইজ ইকুয়াল টু জিরোর জন্য প্রিন্সিপাল ম্যাক্সিমা পেয়েছি। এখন আমরা যেটা বলছি আর কি, দেখো এখানে আবার তোমরা এই আন্ডারলাইনটা খেয়াল করো, যে স্মল এম ইজ ইকুয়াল টু জিরো যখন ছিল, স্মল এম ইজ ইকুয়াল টু জিরো বেসিক্যালি এটা ছিল প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন, এটা মিনিমার কন্ডিশন কিন্তু নয়, স্মল এম ইকুয়াল টু জিরো। আবার স্মল এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন যখন হয়েছে তখনও কিন্তু প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়া গেছে। মানে বেসিক্যালি প্রিন্সিপাল ম্যাক্সিমা তখনই পাওয়া যায় যখন নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোই জিরো হয়ে যায়, মানে জিরো বাই জিরো যে ফর্ম যেটা পাওয়া যায় সেই ফর্মগুলোতে প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়া যায়। তাহলে কি, এই যে ধরো স্মল এম সমান যদি জিরো হয় তখন আমরা কি পাবো, প্রিন্সিপাল ম্যাক্সিমা পাবো। স্মল এম সমান যদি ক্যাপিটাল এন যদি হয় তাহলেও প্রিন্সিপাল ম্যাক্সিমা পাবো। স্মল এম সমান যদি 2 ক্যাপিটাল এন যদি হয় তাহলেও প্রিন্সিপাল ম্যাক্সিমা পাবো। তাহলে এই যে স্মল এম ইজ ইকুয়াল টু জিরো এবং স্মল এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন, এদের যে ঠিক মাঝামাঝি যে ভ্যালু যেগুলো, এদের ঠিক মাঝামাঝি ভ্যালুগুলোতে কি হবে, যে আমরা কিন্তু মিনিমাগুলো পাবো। তাহলে জিরোর পর থেকে, অর্থাৎ এম সমান 1 2 3 এইভাবে শুরু হয়ে আপ টু n মাইনাস 1, এই ভ্যালুগুলোর জন্যই আমরা মিনিমা পাবো। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, অর্থাৎ দেখতে হবে যে কোন কোন জায়গাতে এম এর মানটা ম্যাক্সিমা দিচ্ছে। এম এর মানটা যখন জিরো হচ্ছে তখনও ম্যাক্সিমা হচ্ছে, এম এর মানটা যখন ক্যাপিটাল এন হচ্ছে তখনও কিন্তু ম্যাক্সিমা হচ্ছে। তাহলে কি হলো, যে এই যে জিরো এবং ক্যাপিটাল এনের মাঝে যে ভ্যালু যেগুলো থাকবে, মানে 1 থেকে শুরু হচ্ছে 1 2 3 এইভাবে আপ টু ক্যাপিটাল এন মাইনাস 1, এই ভ্যালুগুলোতে আমরা মিনিমা পাবো। তাহলে ইন্টারফারেন্স ফ্যাক্টরের জন্য স্মল এমের এই বিশেষ মানগুলোর জন্য আমরা মিনিমা পাবো। তাহলে আমরা কি বলতে পারি, যে স্মল এম ইজ ইকুয়াল টু জিরো এবং স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এনের মাঝে টোটাল আমরা কতগুলো মিনিমা পেয়েছি, ক্যাপিটাল এন মাইনাস 1 সংখ্যক মিনিমা পেয়েছি, যে মিনিমাগুলো দুটো কনজিকিউটিভ প্রিন্সিপাল ম্যাক্সিমার মধ্যে অবস্থিত। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে। এইবারে তোমরা একটা ব্যাপার বোঝার চেষ্টা করো,
যে আমরা যেটা বললাম যে স্মল এম ইজ ইকুয়াল টু জিরো এবং স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন, এর মাঝে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান মিনিমা রয়েছে। এখন যেটা হচ্ছে যে এটা তো একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন। এখানে যেটা দেখা যায় যে ম্যাক্সিমা এবং মিনিমা এগুলো কিন্তু অল্টারনেটভাবে পাওয়া যায়। কারণ বেসিক্যালি দেখো যে আমরা ডবল স্লিটও এই কথাটা বলেছিলাম যে একটা ডিফ্র্যাকশানের পরে ইন্টারফারেন্স ঘটছে, মানে দুটো ফেনোমেনাই কিন্তু ঘটছে। দুটো ফেনোমেনা ঘটার পরে একটা ফ্রিঞ্জ প্যাটার্ন আমরা পাচ্ছি, যেখানে অল্টারনেট ব্রাইট এবং ডার্ক এরকমভাবে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। যদিও আমরা পিওর ইন্টারফারেন্স প্যাটার্ন এবং পিওর যেটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন তার মধ্যে কিন্তু কিছু তফাৎ দেখা যায়, তা সত্ত্বেও কিন্তু ব্রাইট ডার্ক এই প্যাটার্নটা কিন্তু মেনটেন্ড হয়। তাহলে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে স্মল এম ইজ ইকুয়াল টু জিরো এবং স্মল এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন, এর মাঝে যদি ক্যাপিটাল এন মাইনাস ওয়ান সংখ্যক যদি মিনিমা যদি থাকে, তাহলে এদের মাঝে কিছু ম্যাক্সিমাও থাকবে। যে ম্যাক্সিমাগুলোকে আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমা বলবো না, কারণ প্রিন্সিপাল ম্যাক্সিমা তো স্মল এম সমান জিরোতে রয়েছে এবং স্মল এম সমান ক্যাপিটাল এনে রয়েছে। তা সত্ত্বেও এই দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মাঝে আরও কিছু ম্যাক্সিমা থাকবে, যে ম্যাক্সিমাগুলোকে আমরা নাম দিচ্ছি সেকেন্ডারি ম্যাক্সিমা। কতগুলো ম্যাক্সিমা থাকবে না ক্যাপিটাল এন মাইনাস টু সংখ্যক থাকবে। কেন বললাম যে ক্যাপিটাল এন মাইনাস টু? তার কারণটা হচ্ছে কি, যে ফ্রিঞ্জ প্যাটার্ন সবসময় অল্টারনেটভাবে হয়, ব্রাইট ডার্কভাবে হয়। এবার এম সমান জিরোতে একটা ব্রাইট আছে, আবার এম সমান ক্যাপিটাল এন সেখানেও একটা ব্রাইট আছে। এই দুটো ব্রাইটের মাঝে এন মাইনাস ওয়ান মিনিমা রয়েছে। তাহলে এই অল্টারনেটিং এই ব্যাপারটাকে মেনটেন করতে গেলে অবশ্যই কিন্তু ক্যাপিটাল এন মাইনাস টু সংখ্যক ম্যাক্সিমা থাকতে হবে। এই ম্যাক্সিমাগুলোকে আমরা বলছি যে সেকেন্ডারি ম্যাক্সিমা। তো এই সেকেন্ডারি ম্যাক্সিমাগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা এবারে বলি। তো দেখো যে আমরা তো এখন মূলত ওই ইন্টারফারেন্স ফ্যাক্টরটা নিয়ে কথা বলছি। তাহলে আমরা বলছি যে ইন্টারফারেন্স ফ্যাক্টরটা বিটার কোন কোন অ্যাঙ্গেলে ম্যাক্সিমা দেবে সেটাকে আমরা এইভাবে বার করতে পারি যে আইয়ের এক্সপ্রেশনটা আমরা জানি। এই আইয়ের এক্সপ্রেশনটাকে আমরা যদি বিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ যদি করি, অর্থাৎ তোমরা যে হায়ার সেকেন্ডারিতে যে ম্যাক্সিমা বার করার যে ট্রিক্সটা যেটা শিখে এসেছো সেটাই আমরা অ্যাপ্লাই করব, যে বিটার কোন কোন ভ্যালুর জন্য ডিআই বাই ডি বিটা এটা জিরো হয়। তাহলে কি হচ্ছে যে দেখো এই যে প্রথম ফ্যাক্টর যেটা আছে, এই প্রথম ফ্যাক্টরটা তো আলফা ডিপেন্ডেন্ট, মানে এর কোনো চেঞ্জ হবে না। কেবলমাত্র সেকেন্ড ফ্যাক্টরটা কী ছিল না সাইন এন বিটা বা সাইন বিটার স্কোয়ার ছিল। তাহলে বিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে স্কোয়ার আছে, সেই জন্য আমরা দেখো এখানে একটা টু টার্ম এসেছে, এখানে একটা টু টার্ম অফ এই টার্মটা, মানে এটার স্কোয়ার ছিল। তাহলে টু ইন্টু সাইন এন বিটা বাই সাইন বিটা। এইবার কী ছিল যে নিউমারেটারে ছিল সাইন স্কোয়ার ক্যাপিটাল এন বিটা, ডিনোমিনেটারে ছিল সাইন স্কোয়ার বিটা। তোমরা আরেকবার দেখে নাও, তাহলে হয়তো এই ডেরিভেটিভটা বুঝতে যদি কোনো কনফিউশন হয় তাহলে সুবিধা হবে। দেখো এইটা ছিল এক্সপ্রেশন, আইয়ের এক্সপ্রেশন। এই আইয়ের এক্সপ্রেশনটাকে আমরা বেসিক্যালি বিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি। মূলত এই যে সেকেন্ড ফ্যাক্টর যেটা আছে সেই সেকেন্ড ফ্যাক্টরটাকেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো নিউমারেটর বা ডিনোমিনেটর যদি থাকে তাহলে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেই ফর্মুলা অনুসারে আমরা কিন্তু এই কাজটা করছি। তাহলে এখান থেকে দেখো সিম্পলিফাই হয়ে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ট্যান ক্যাপিটাল এন বিটা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন ট্যান বিটা। তাহলে এই হচ্ছে সেই শর্ত, এবং এই শর্ত থেকে মানে বিটার যা মান বেরোবে, বিটার এই সমস্ত মানগুলোর জন্য আমরা কি পাবো না সেকেন্ডারি ম্যাক্সিমা পাবো। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই কন্ডিশনটা যদি পালিত হয়, এই যে 4 নাম্বার ইকুয়েশনে আমরা যে কন্ডিশনটাকে এস্টাবলিশ করলাম যে ট্যান এন বিটা সমান এন ট্যান বিটা, এই কন্ডিশনটা যদি পালিত হয় সেই ক্ষেত্রে ইন্টারফারেন্স ফ্যাক্টর যেটা রয়েছে অর্থাৎ কিনা সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এর মানটা কত হবে? এই বিটার এই কন্ডিশনটার জন্য 4 নাম্বার ইকুয়েশনে যে কন্ডিশনটা আমরা মানে এস্টাবলিশ করলাম, এই কন্ডিশনটা যদি ইম্পোজ হয় তাহলে এই যে মানে ইন্টারফারেন্স ফ্যাক্টরটার মানটা কত হবে সেটা আমরা কি করে বের করব। সেটা আমরা বের করতে মানে বের করার জন্য আমরা একটা বিশেষ ট্রিক্স কাজে লাগাবো। তোমরা আরেকবার কন্ডিশনটা ভালো করে লক্ষ্য করো। কন্ডিশনটা কি আছে যে ট্যান এন বিটা সমান হচ্ছে এন ট্যান বিটা। এইবার তোমরা একটা ফিগার তোমাদেরকে দেখাবো, এই ফিগারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাকে আমরা কিভাবে বের করছি।
আমরা ফিগারটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফিগারটা। তোমরা এই ফিগারটা ভালো করে লক্ষ্য করো যে কি রয়েছে। আমরা বেসিক্যালি দেখো একটা সমকোণী ত্রিভুজ ড্র করেছি। এই সমকোণী ত্রিভুজটাতে ভূমির মানটা হচ্ছে 1, লম্বর মান হচ্ছে n tan বিটা পারপেন্ডিকুলারটা, আর এই অ্যাঙ্গেলটা কত আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে n বিটা। তাহলে আমরা জানি যে ট্যান থিটা সমান কী হয়, লম্ব বাই ভূমি, মানে ট্যান n বিটা সমান হবে n tan বিটা বাই 1, মানে ট্যান n বিটা সমান হবে n tan বিটা। কিন্তু তোমরা দেখো যে এইটাই ছিল কিন্তু এই কন্ডিশনে, দেখো যে ট্যান n বিটা সমান n tan বিটা, এবং এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা বলছি যে ট্যান n বিটা সমান হচ্ছে n tan বিটা ডিভাইডেড বাই 1, মানে বেসিক্যালি এই কন্ডিশনটাই ইম্পোজ হচ্ছে। এবং তোমরা লক্ষ্য করো যে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজের মান কত হবে, যে √ হবে 1 + n² tan স্কোয়ার বিটা। তাহলে এটা যদি অতিভুজের মান যদি হয়, তাহলে সাইন n বিটা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ হয়, মানে n tan বিটা ডিভাইডেড বাই হবে 1 + n² tan স্কোয়ার বিটা। এইটা হবে সাইন n বিটার মান। দেখো তাহলে সাইন n বিটার মানটা আমরা সেই সূত্র থেকে আমরা লিখেছি। এখন সাইন n বিটার মানটা যদি এইটা যদি হয়, তাহলে সেকেন্ড ফ্যাক্টরটা থেকে আবার লক্ষ্য করো, সেকেন্ড ফ্যাক্টরটার মানটা আমরা বের করব। তাহলে এই হচ্ছে আমার ইন্টারফারেন্স ফ্যাক্টর, যেখানে সাইন n বিটার মানটা তো অলরেডি আমরা এখানে বের করে ফেলেছি, সেই মানটা আমরা বসালাম এবং সাইন স্কোয়ার বিটাটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, তাকে কোনো চেঞ্জ করলাম না। এইবার আমরা এটাকে সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে এই টার্মটা পেলাম সিম্পলিফাই করার পরে। এবং তোমরা লক্ষ্য করো যে এইখানে নিউমারেটর আছে n² এবং ডিনোমিনেটর আছে 1 + n² - 1 সাইন স্কোয়ার বিটা। তার মানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে ইন্টেন্সিটির যে মানটা, সেই ইন্টেন্সিটির মানটা কার সঙ্গে প্রপোর্শনাল, মানে এই যে ফ্যাক্টরটা যেটা আমরা ডিরাইভ করলাম সেই ফ্যাক্টরটার সঙ্গে ইন্টেন্সিটির মানটা প্রপোর্শনাল। কিন্তু দেখো যে প্রিন্সিপাল ম্যাক্সিমা কার সঙ্গে প্রপোর্শনাল, এটা আমরা কিন্তু করে দেখিয়েছিলাম, তোমরা শুনে থাকবে যে আমরা সেখানে বলেছিলাম যে প্রিন্সিপাল ম্যাক্সিমা আই প্রপোর্শনাল টু কিন্তু n² হবে। দেখো তো আরেকবার দেখিয়ে দিই, এটা আমরা এস্টাবলিশ করেছিলাম যে দেখো এই এক্সপ্রেশনটাতে যে আই প্রপোর্শনাল টু n² হয়, প্রিন্সিপাল ম্যাক্সিমা ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল n²। এবং আমরা যেটা এইখানে যেটা দেখালাম যে সেকেন্ডারি ম্যাক্সিমা যেগুলো আছে, এই সেকেন্ডারি ম্যাক্সিমাগুলো কার সঙ্গে প্রপোর্শনাল, না ওপরে n² আছে এবং নিচে 1 + n² - 1 সাইন স্কোয়ার বিটা রয়েছে। তাহলে তাহলে এখন অবধি কী দাঁড়ালো, যেটা হচ্ছে যে প্রিন্সিপাল ম্যাক্সিমা n² এর সঙ্গে প্রপোর্শনাল এবং সেকেন্ডারি ম্যাক্সিমা যেটা আছে সেটা হচ্ছে n² বাই 1 + n² - 1 সাইন স্কোয়ার বিটার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এই দুজনের জন্য ইন্টেন্সিটি যদি একটা রেশিও যদি বার করি, সেই রেশিওটা কত হবে, সেই রেশিওটা হচ্ছে 1/1 + n² - 1 সাইন স্কোয়ার বিটা। কাদের রেশিও, না ইন্টেন্সিটি অফ সেকেন্ডারি ম্যাক্সিমা ডিভাইডেড বাই ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা n² এর সঙ্গে প্রপোর্শনাল, ইন্টেন্সিটি অফ সেকেন্ডারি ম্যাক্সিমা হচ্ছে এই ফ্যাক্টরটার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে যখন রেশিও যখন করব, দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে নিউমারেটরে যে n² যেটা আছে, n²টা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আলটিমেটলি এই রেশিওর ভ্যালুটা হবে এইটা হচ্ছে রেশিওটার ভ্যালু। এবারে তোমরা ভালো করে লক্ষ্য করো যে ডিনোমিনেটরে কি আছে, n² আছে, n² এবং নাম্বার অফ n অর্থাৎ নাম্বার অফ রুলিংস, n মানে হচ্ছে নাম্বার অফ রুলিংস, এই n এর মানটা কিন্তু অনেক লার্জ হয়। মানে এই যে n² - 1 যেটা আছে, 1টাকে আমরা নেগলেক্ট করতে পারি, মানে বেসিক্যালি এই যে ডিনোমিনেটর যেটা আছে এই ডিনোমিনেটরটা অ্যাকচুয়ালি n² এর উপরে ডিপেন্ড করবে। n এর মান যদি বেশি হয় তাহলে n² এর মানটা আরও বেশি হবে। আলটিমেটলি এই যে পুরো যে ফ্যাক্টরের মানটা কিন্তু অনেক অনেক কম হবে। তাহলে কি দেখা যাবে যে এই পুরো ফ্যাক্টরের মানটা যদি অনেক কমে যায়, তাহলে ইন্টেন্সিটি অফ সেকেন্ডারি ম্যাক্সিমা ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা থেকে অনেক গুণ কম হবে। হেন্স দিস সেকেন্ডারি ম্যাক্সিমা আর নট ভিজিবল ইন দ্য গ্রেটিং স্পেকট্রাম। এই কারণে এই যে সেকেন্ডারি ম্যাক্সিমা যেগুলো আছে এগুলোকে কিন্তু গ্রেটিং স্পেকট্রামে দেখা যায় না। তাহলে গ্রেটিং স্পেকট্রাম দেখতে কী রকমের হবে সেটা আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম, যখন বিম অফ লাইটটা গ্রেটিংয়ের উপরে নর্মালে যখন পড়লো, তখন আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর্ম হওয়ার একটা কন্ডিশন বের করেছিলাম,
আবার বলছি সেই কন্ডিশনটা হচ্ছে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ল্যামডা। এটা ছিল যে প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন, যেখানে এনের মানটা 0, 1, 2, 3 এরকমের হবে। এবং তোমরা ভালো করে লক্ষ্য করো যে এই যে ডান দিকটাতে রাইট হ্যান্ড সাইডে কী আছে, ল্যামডা আছে, আর লেফট সাইডে কী আছে, ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল থিটা আছে। তাহলে এই ইকুয়েশানটা থেকে আমরা একটা জিনিস যেটা বলতে পারি যে দ্য লঙ্গার দ্য ওয়েভ লেংথ দ্য গ্রেটার ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। দ্য লঙ্গার দ্য ওয়েভ লেংথ দ্য গ্রেটার ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন। অর্থাৎ কি না, যে থিটার মান যদি বাড়ে তাহলে সেই অনুসারে এই ল্যামডার মান যদি বাড়ে তাহলে এই যে ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল যেটা আছে সেই ডিফ্র্যাকশন অ্যাঙ্গেলটাও সেইভাবে কিন্তু বেড়ে বেড়ে যাবে। তো যাই হোক না কেন, আমরা একটা জিনিস তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আমরা এতক্ষণে যেটা পড়েছিলাম, এই যে কন্ডিশন যেটা ছিল যে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ল্যামডা, এটা ছিল ম্যাক্সিমার কন্ডিশন। এই ম্যাক্সিমার কন্ডিশন অনুসারে বিভিন্ন জায়গায় মানে ল্যামডার মানের উপর নির্ভর করে বিভিন্ন থিটা অ্যাঙ্গেলে আমরা ম্যাক্সিমাগুলো পাবো। এবং এই দুটো কনজিকিউটিভ ম্যাক্সিমার মানে ভেতরে দুটো কনজিকিউটিভ ম্যাক্সিমার মধ্যে আমরা কি পাবো, যে মিনিমা পাবো। সেকেন্ডারি ম্যাক্সিমাগুলোকে আমরা ধরছি না, কারণ একটু আগে দেখালাম যে সেগুলোকে দেখা যাবে না। তাহলে এই দুটো ম্যাক্সিমার মাঝে কিছু মিনিমা তৈরি হবে। মিনিমার কীভাবে তৈরি হবে সেটাও আমরা একটু আগে দেখালাম, যে n-1 সংখ্যক m সমান 1 থেকে শুরু করে 1, 2, 3 এরকম m এর ভ্যালুর জন্য আপ টু n-1 সংখ্যক মিনিমা তৈরি হবে। এবং তোমরা এটাও লক্ষ্য করো যে ইন্টেন্সিটির যে এক্সপ্রেশন যেটা ছিল, সেই ইন্টেন্সিটির এক্সপ্রেশনে দুটো ফ্যাক্টর ছিল। একটা ফ্যাক্টর কী রকমের ছিল না, এটাকে আমরা বলে থাকি যে ডিফ্র্যাকশন এফেক্ট। এই ডিফ্র্যাকশন এফেক্ট ছিল সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। একে তোমরা যদি অ্যাঙ্গেলের সঙ্গে যদি প্লট করো তাহলে তার যে মানে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা দেখতে এরকমের হবে। এখানে মানে এই অ্যাক্সিস যেটা আছে, এই অ্যাক্সিসে বেসিক্যালি কিন্তু আমরা আলফা প্লট করেছি। আলফা মানে বেসিক্যালি কিন্তু সেটা একটা অ্যাঙ্গেল, মানে বেসিক্যালি মানে এই যে এক্স অক্ষে অ্যাঙ্গেল প্লট করা আছে, অ্যাঙ্গেলের সঙ্গে আর ওয়াই অ্যাক্সিসে ইন্টেন্সিটি প্লট করা আছে। তাহলে ইন্টেন্সিটির আরেকটা এক্সপ্রেশন কী ছিল না, সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। এইবার এই যে সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এই সেকেন্ড ফ্যাক্টরটার জন্যই বেসিক্যালি আমরা ম্যাক্সিমা এবং মিনিমা এই যে দুজনের যে কন্ডিশন যেটা, সেই কন্ডিশনটা কিন্তু আমরা ডিরাইভ করেছি। এবং আমরা সেখানে দেখিয়েছি যে দুটো প্রিন্সিপাল ম্যাক্সিমার মাঝে অনেকগুলো মিনিমা থাকবে। যেমন ধরো এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা, এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা, এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা। এবং এই যে দুটো কনজিকিউটিভ প্রিন্সিপাল ম্যাক্সিমার মাঝে কি থাকবে না, অনেকগুলো মিনিমা থাকবে। তোমরা দেখো এই যে ছবি যেগুলো আছে, এই ছবিগুলো হচ্ছে সেই মিনিমার ছবি। তাহলে এই যে সেকেন্ড ফ্যাক্টরের দরুন এরকম একটা প্যাটার্ন আমরা পাচ্ছি। তাহলে কি হচ্ছে যে একটা হচ্ছে এই গ্রাফটা, অর্থাৎ ডিফ্র্যাকশনের জন্য গ্রাফ, এবং নিচের গ্রাফটা হচ্ছে ইন্টারফারেন্সের জন্য আমরা কিছু ম্যাক্সিমা মিনিমা পাচ্ছি। তাহলে এই দুটো যদি সুপারপোজ করে, অর্থাৎ এই দুটোর কম্বাইন্ড এফেক্ট যদি আমরা দেখি, তাহলে কম্বাইন্ড এফেক্টটা দেখতে এরকমের লাগবে। যে এই ছবিটা তোমরা লক্ষ্য করো যে এখানে যে ম্যাক্সিমা যেটা আছে সেটা হচ্ছে জিরো অর্ডারের প্রিন্সিপাল ম্যাক্সিমা, যার ইন্টেন্সিটিটা অনেকটা বেশি। এবং জিরো অর্ডারের ডান দিক এবং বাঁ দিকে দুদিকেই কিন্তু ফার্স্ট অর্ডারের প্রিন্সিপাল ম্যাক্সিমা আছে, যার ইন্টেন্সিটিটা কিন্তু এই জিরো অর্ডারের প্রিন্সিপাল ম্যাক্সিমার থেকে কম হয়। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট অর্ডারের। কিন্তু এইদিকে আমরা আরও পাবো, মানে এরকম জায়গায় একটা সেকেন্ড অর্ডারের থাকবে, বাঁ দিকেও এরকম একটা জায়গায় সেকেন্ড অর্ডারের থাকবে, তারপরে থার্ড অর্ডারের থাকবে, এদিকেও থার্ড অর্ডারের থাকবে। মানে এইভাবে বেসিক্যালি প্যাটার্নটা তৈরি হবে। আমরা এখানে ইমেজে শুধুমাত্র ফার্স্ট অর্ডারেরটা দেখিয়েছি। তো এইরকমভাবে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করবে। এবং তোমার এই যে ম্যাক্সিমা পাওয়ার যে কন্ডিশনটা, প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়ার কন্ডিশনটা হচ্ছে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ল্যামডা, যেটা হচ্ছে ল্যামডা ডিপেন্ডেন্ট। ল্যামডার এক একটা ভ্যালুর জন্য থিটার কিন্তু এক একটা মান পাওয়া যাবে। মানে মনোক্রোমাটিক হলে ঠিক আছে, কিন্তু যদি ধরো এটা যদি হোয়াইট লাইট হতো, মানে এই গ্রেটিংটার উপরে হোয়াইট লাইট হতো, তখন কি হতো, কারণ হোয়াইট লাইট তো অনেকগুলো ওয়েভলেংথের সমষ্টি। তখন যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে এরকম, যে আমরা এই যে ধরো প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমা অফ ডিফারেন্ট ওয়েভলেংথ ডিফারেন্ট ডাইরেকশনে তৈরি হতো, কারণ অনেকগুলো ল্যামডার সমষ্টি। তাহলে কি হতো, যে দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ অল ওয়েভলেংথস কোরেসপন্ডিং টু n = 1 উইল ফর্ম দ্য ফার্স্ট অর্ডার স্পেকট্রা।
তাহলে এই ফার্স্ট অর্ডার স্পেকট্রা বলতে আমরা কি বুঝতাম, এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, যে যতগুলো ওয়েভলেংথ আছে একটা হোয়াইট লাইটের মধ্যে, যতগুলো ওয়েভলেংথ আছে এই প্রত্যেকটা ওয়েভলেংথের জন্য n ইকুয়াল টু 1-এ যে স্পেকট্রাটা তৈরি হতো সেটাকে আমরা বলতাম ফার্স্ট অর্ডার স্পেকট্রা। একইভাবে আমরা বলতে পারি এই যতগুলো ওয়েভলেংথ আছে তাদের জন্য n ইকুয়াল টু 0-তে যে মানে প্যাটার্নটা পাবো সেটা হবে জিরো অর্ডারের ম্যাক্সিমা। কিন্তু জিরো অর্ডারের ম্যাক্সিমার জন্য মানে n সমান 0-র জন্য থিটার মানটাও কিন্তু 0 হয়। থিটার মানটা 0 হওয়ার জন্য সমস্ত মানে ওয়েভলেংথগুলো এই 0-তে সুপারপোজ করে যাবে। 0-তে সুপারপোজ করে যাওয়ার জন্য এই 0-র যে জায়গাটা, জিরো অর্ডারের যে ম্যাক্সিমা যেটা, সেটা কিন্তু হোয়াইট কালারের হবে। কারণ সব ওয়েভলেংথগুলো সেই জায়গাতে সুপারপোজ করে গেছে। কিন্তু এই জিরো অর্ডারের ডান দিকে বাঁ দিকে কী হবে, ডান দিকে বাঁ দিকে কিন্তু আমরা কিন্তু কালার দেখতে পাবো। তার কারণটা কী হবে, যে ফার্স্ট অর্ডার যে স্পেকট্রা যেটা তৈরি হবে সেটা বিভিন্ন জায়গাতে তৈরি হবে n ইকুয়াল টু 1-এর। তো এই ফার্স্ট অর্ডারের স্পেকট্রাগুলো এক একটা কালার আমরা দেখতে পাবো, সেকেন্ড অর্ডারের জন্য কালার দেখতে পাবো, কিন্তু জিরো অর্ডারের জন্য কিন্তু কোনো কালার দেখতে পাবো না, সেটা পুরো হোয়াইট হয়ে যাবে। এইবারে আমরা যখন সেকেন্ড ফ্রনহোফার ডিফ্র্যাকশন ফর দ্য টু স্লিটস যখন আলোচনা করেছিলাম, তখন সেখানে অ্যাবসেন্ট অর্ডারের একটা কথা বলেছিলাম। এক্স্যাক্টলি সেই মানে পদ্ধতি মেনেই এখানেও কিন্তু কিছু অ্যাবসেন্ট অর্ডার দেখা যাবে। কিভাবে অ্যাবসেন্ট অর্ডার দেখা যাবে সেটা আমরা এবার একটু বলবো। তাহলে প্রথমে আমরা ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা একবার দেখে নিই। আমরা আগেই বলেছি যে আই সমান যেটা হবে, যে এ স্কোয়ার হবে সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, অর্থাৎ ডিফ্র্যাকশন ফ্যাক্টর থাকবে এবং একটা ইন্টারফারেন্স ফ্যাক্টর সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা থাকবে। এটা হচ্ছে ইন্টারফারেন্স ফ্যাক্টরটা, যেখানে আলফার মানটা হচ্ছে এটাও আমরা আগে লেকচারের শুরুতে বলেছি, এবং বিটার মানটা হচ্ছে এই ভ্যালুটা। এটা হচ্ছে আলফা এবং বিটা এর মান। এইবার এই যে সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এটা কি দিচ্ছে, এটা ইন্টেন্সিটি দিচ্ছে কার জন্য না, ডিফ্র্যাকশন অ্যাট এ সিঙ্গেল স্লিট। এটা আমরা আগে বারবার বলার চেষ্টা করেছি। এবং এই যে সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা, এটা কি দিচ্ছে, এটা হচ্ছে ইন্টেন্সিটি ডিউ টু দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ অল দ্য এন স্লিটস অফ দ্য গ্রেটিং, মানে এন নাম্বার অফ স্লিটের একটা কম্বাইন্ড ইফেক্ট দিচ্ছে, বাট ডিউ টু দ্য ইন্টারফারেন্স এই যে সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা। তাহলে এই দুটো টার্মের মিলিত এফেক্টে আমরা আলটিমেট যে প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নটা পাচ্ছি। এখন ঘটনাটা কি, যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তৈরি হওয়ার যে কন্ডিশন যেটা, সেই কন্ডিশনটা তো আমরা বললাম যে ই প্লাস ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এবারে তোমরা একটু লক্ষ্য করো যে এই সিঙ্গেল স্লিট প্যাটার্নের জন্য মিনিমা কোন দিকে তৈরি হয়, মানে এখানে তো আমার টোটাল এন নাম্বার অফ স্লিট আছে। এবার এক একটা স্লিটকে আমরা সিঙ্গেল স্লিট হিসেবে ভাবছি, যে স্লিট থেকে লাইট বিম পড়ার পরে ডিফ্র্যাকশন হচ্ছে, মানে বেসিক্যালি যে প্রথম যে টার্মটা যেটা ছিল এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এই যে ফার্স্ট টার্ম যেটা আমরা পেয়েছি, প্রথম টার্মটা আমরা কেন পাচ্ছি, ডিউ টু দ্য ডিফ্র্যাকশন ফ্রম দ্য সিঙ্গেল স্লিট। এখন এই যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন যেটা তৈরি হয়, সেই ক্ষেত্রে মিনিমার কন্ডিশনটা কি, সেই ক্ষেত্রে মিনিমার কন্ডিশনটা যেটা আমরা আলোচনা করেছিলাম সেই লেকচারে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্নে, সেখানে আমরা পড়েছিলাম যে সেই কন্ডিশনটা হলো ই সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা। এই মিনিমাটা কিন্তু ইন্টারফারেন্সের মিনিমা নয়। আমরা মানে গ্রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা মিনিমা বললাম যে এম সমান 0 এবং এম সমান ক্যাপিটাল এন এর মাঝে n-1 মিনিমা থাকবে, বাট সেই মিনিমাটা কিন্তু আমরা যেটা বলেছি যে সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা সেই ফ্যাক্টরটার জন্য তৈরি হবে। আর এখন যে মিনিমা যেটা বলছি, সেই মিনিমাটা কিন্তু এই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন থেকে আমরা বলছি, মানে লাইট বিমটা জাস্ট স্লিটের মধ্যে পড়লো, এবার ডিফ্র্যাকশন হলো, থিটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হচ্ছে। এইবারে এই ডিফ্র্যাকশনটার জন্য কি হচ্ছে, যে আমরা কোনো জায়গায় কি পাই, যে মিনিমা পাই। তাহলে তার কন্ডিশনটা হলো ই সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা। এখন ধরো যে এই যে ম্যাক্সিমা যেটা আছে, এই ম্যাক্সিমা এবং মিনিমা দুজনেই যদি একই সঙ্গে স্যাটিসফাই হয় ফর পার্টিকুলার অর্ডার এন, তখন কি হবে, তখন আমরা যদি দুটো ইকুয়েশনকে যদি ডিভাইড করি, তখন কি পাওয়া যাবে, যে ই প্লাস ডি বাই ই ইজ ইকুয়াল টু এন বাই এম। এবারে আমরা এক একটা কেস ধরি, যদি ডি সমান যদি আমরা ই করি, তাহলে কি হবে, যে স্মল এন ইজ ইকুয়াল টু 2m হবে। এইবার এম এর এক একটা মানের জন্য, মানে এম সমান ধরো 1 2 3 এরকমের আছে, তাহলে 1 2 3 হলে এন সমান 2 4 6 এই সমস্ত অর্ডারগুলো স্পেকট্রামে
পাওয়া যাবে না। আবার ডি সমান যদি 2E যদি হয়, তাহলে এন সমান 3M অর্থাৎ 369 এই সমস্ত অর্ডারগুলো পাওয়া যাবে না। মানে একইভাবে আমরা সেখানে ডবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্নে যেভাবে অ্যাবসেন্ট অর্ডার বলেছিলাম, সে একইভাবে কিন্তু এখানেও অ্যাবসেন্ট অর্ডার পাওয়া যাবে। তাহলে আশা রাখছি যে তোমরা এই যে গ্রেটিংয়ের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা যেটা আলোচনা করলাম যে একটা গ্রেটিংয়ে কীভাবে স্পেকট্রামটা তৈরি হচ্ছে, হ্যাঁ, দুটো ফ্যাক্টর মোটামুটি এখানে ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। এই দুটো ফ্যাক্টরকেই বিচার করতে হবে। মূলত আমরা ম্যাক্সিমা এবং মিনিমাগুলো সেকেন্ড ফ্যাক্টর থেকে বের করেছি। সাইন স্কোয়ার এন বিটা বাই সাইন স্কোয়ার বিটা এই ফ্যাক্টরটার থেকে বের করেছি। ম্যাক্সিমা মিনিমার কন্ডিশনগুলো আমরা আলোচনা করলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট অর্ডারের কথাটা আলোচনা করে দেখালাম যে কিছু কিছু অর্ডার এই গ্রেটিং স্পেকট্রামের মধ্যে থাকবে না। এই পার্টিকুলার কন্টেন্ট অফ দ্য লেকচার আমরা নিয়েছি বিএস আগরওয়ালের অপটিক্স বইটা থেকে। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা এই বইটা একবার পড়ে দেখতে পারো। আর এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ।